এই মুহূর্তে খবর পাচ্ছি ভবানী ভবন থেকে কিছুক্ষণ আগে সুমিত রায় বেরিয়ে গিয়েছেন। আজকের মতো জিজ্ঞাসাবাদ পর্ব সম্পূর্ণ হয়েছে, কিন্তু এই শালবনী জমি দুর্নীতি মামলায় আগামীকাল ফের সিআইডি তাকে তলব করেছে। আমি আরো বিস্তারিত জানার জন্য কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। ময়ূক। শুভ্রজিৎ, আজকে সকাল 9:49 সুমিত রায় ভবানী ভবনে আসেন। সিআইডি তদন্তকারী আধিকারিকরা তাকে আজকে শালবনীর মামলাতে ডেকেছিলেন। যে জমি দুর্নীতি, জাল কাগজ তৈরি করে জমির যে দুর্নীতির মামলা, তাতে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করলেন সিআইডির আধিকারিকরা। এর আগে আজকে নিয়ে চতুর্থবার তাকে সিআইডির দপ্তরে দেখা গেল। গত শনিবার দিন তিনি প্রথমবার ছিলেন, শনি, রবি, সোম, তারপর আজকে মঙ্গলবার ফের তাকে তলব করা হয় এবং সকাল 9:49 সন্ধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। আজকে 10টার কিছু আগে পৌঁছে যান ভবানী ভবনে সুমিত রায় এবং তার কিছুক্ষণ আগে তিনি ভবানী ভবনে আজকের মতো জিজ্ঞাসাবাদ পর্ব সম্পূর্ণ হয়েছে। কিন্তু শালবনীর এই যে জমি দুর্নীতি মামলা, সেই জমি দুর্নীতি মামলায় আগামীকাল ফের তাকে তলব করা হয়েছে। আমি আরেকবার যোগাযোগ করতে পেরেছি ময়ূকের সঙ্গে। হ্যাঁ ময়ূক। দেখো, গত শনিবার প্রথমবার এসেছিলেন সুমিত রায়, তারপর শনি, রবি, সোম এই 3 দিন তাকে নোটিশ করা হয়েছিল। আজ তাকে ফের নোটিশ করা হয় চতুর্থবার, এবং সিআইডি সূত্রে খবর আগামীকাল ফের তাকে নোটিশ করা হয়েছে শালবনীর মামলায়। অর্থাৎ আগামীকাল পঞ্চমবার তাকে সিআইডি দপ্তরে আসার জন্য সিআইডির আধিকারিকরা নোটিশ করেছেন। শালবনীর যে জমি দুর্নীতির মামলা, তাতে সিআইডির আধিকারিকরা থেকে জিজ্ঞাসাবাদ করতে চান। এই মামলাতে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক তিনি আপাতত জেলবন্দি রয়েছেন, এবং আজকেও সিআইডির আধিকারিকরা ওই ঘটনাস্থলে গিয়ে জায়গা যেখানে যে জমি নিয়ে দুর্নীতি হয় সেখানে গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। সেই জায়গা থেকেই আগামীকাল তাকে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা হবে তার কমপ্লিসিটি বা যোগসাজশ খতিয়ে দেখার জন্য। বেশ ময়ূক, তোমাকে ধন্যবাদ। ময়ূকও উল্লেখ করছিল, আমি দর্শকদের জানাই, যেখানে এই শালবনীর 300 একর সরকারি জমি একেবারে প্লট করে জাল নথি তৈরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ, কোটি কোটি টাকা তার জন্য সুমিত রায়ের অ্যাকাউন্টে গিয়েছে বলে অভিযোগ। সেই শালবনীতে আজকে সিআইডি আধিকারিকেরা পৌঁছে গেছিলেন এবং কর্ণগড় পঞ্চায়েতের কর্মীদের সঙ্গে এই নিয়ে কথাও সিআইডি আধিকারিকেরা বলেছেন। কিন্তু এইটা কি কারণে অরিন্দমদা মনে হচ্ছে যে এই একই মামলায়, এই জমি দুর্নীতি মামলায় এই নিয়ে চতুর্থবার ডেকে পাঠানো হলো সুমিত রায়কে? তার মানে কি সুমিত রায় সদুত্তর দিচ্ছেন না, সহযোগিতা করছেন না, নাকি বিশেষ কোনো একটা জায়গায় সুমিত রায়ের মধ্যে দিয়ে সিআইডি পৌঁছতে চাইছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে জমি আমরা শালবনীতে দেখেছি, এটা কিন্তু প্রথম কথা এটা সুমোটো হয়নি। এই কেসটা কিন্তু আজকে ওখানে যখন হয়, যাকে অ্যারেস্ট করা হয়, ইন কোর্স অফ কনভারসেশন অ্যান্ড ইন্টারোগেশন তার নামটা আসে, এবং পরবর্তীকালে সেই নাম যখন জানতে পারে, আমার কাছে একটু আশ্চর্য লাগছে শুভশ্রীবাবু, একটু আশ্চর্য লাগছে যে টাওয়ার লোকেশনে দেখা যাচ্ছে সেই ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রয়েছে। টাওয়ার লোকেশন, জাস্ট ইউ থিঙ্ক ইট। এবং এখানে এসে উনি ভ্যানিশ হয়ে গেলেন, ঠিক আছে, কিন্তু 3 মাস ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 মাস আমার উন্নতি প্রযুক্তি থাকা সত্ত্বেও 3 মাস পেল না। ঠুক করে হাইকোর্টে গেল, হাইকোর্ট বেল ক্যান্সেল করলো, সুপ্রিম কোর্টে গেল। আপনাদের জানতে হবে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা কিন্তু ব্ল্যাঙ্কেট অর্ডার নয়। হোয়াট ইজ ব্ল্যাঙ্কেট অর্ডার? ব্ল্যাঙ্কেট অর্ডার মানে এই কেস ছাড়া অন্য কেসে যে আমি পাবো না তার কোনো মানে নেই। আমি যদি আজকে সুমিত রায়কে ইন্টারোগেশন করে জানি সে একটা স্টেন গান লুকিয়ে রেখেছে, আমি তাকে অ্যারেস্ট করতে পারি। কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়। সে অন্য জায়গাটা কি বক্তব্য? আজকে সুমিত রায়কে যে অ্যারেস্ট করা হচ্ছে, ইন্টারোগেশন করা হচ্ছে, ইনকমপ্লিট হচ্ছে। তার মানে কি আজকে আরও তদন্তের দরকার। তাকে যে প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নতে আজকে সিআইডি হাই অফিসিয়ালরা স্যাটিসফাই হচ্ছে না। ইন ফিউচার এটা কোথায় গিয়ে থামবে আমার কিন্তু জানা নেই। কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, বলুন তো, হাই অফিসিয়াল যারা বিত্তমান, আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ কোটি কোটিকে জায়গায় ইনভলভ, সেখানে আজকে অ্যারেস্ট করতে পারছে না। যে কোনো কারণেই আজকে সুপ্রিম কোর্ট যদি বলে দেয়, স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছে যে যখন যাবে ভবানী ভবনে সিআইডি কাছে আজকে কোনো অ্যাডভোকেট নিয়ে যেতে পারবে না, 10টার থেকে যেতে পারবে। কিন্তু তার আগে 3 মাস ধরে আজকে কেন পারেনি আপনি আমাকে বলুন? কেন অনুপ মাঝি যে আজকে লালা, সে আজকে 2.5 বছর ধরে 1,100 কোটি টাকা সে আজকে আসানসোলকে স্যান্ডা করে দিল? এইগুলো যেটা বলছে, সাধারণ মানুষকে আপনি আটকাতে পারবেন না। সাধারণ মানুষের মধ্যে যে আজকে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, এবং বিচারকদের, আমরা তো এটা বলতে পারবো না,
বিচারক যে ইনস্ট্রাকশনটা দিয়েছে সেটা কারেক্ট ইনস্ট্রাকশন দিয়েছে, কিন্তু যারা ইনভেস্টিগেশন এজেন্সি রয়েছে তাদের কি উচিত ছিল না যে সাফ লুকআউট মেনটেন করে আজকে ইন্টারনেটের ভিতরে আজকে তাকে অ্যারেস্ট করা? একদম আমি বলছি এই প্রশ্নটা সবার মনে উঠেছে, বিশেষ করে 3 মাস ধরতে পারেনি এটা তো ঠিকই, তার থেকে বড় প্রশ্ন হচ্ছে পরশুদিন যখন জিজ্ঞাসাবাদের পর ভবানী ভবন থেকে বেরোচ্ছেন সুমিত রায়, প্রশ্ন করছিলেন সাংবাদিকেরা, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষও প্রশ্ন করেছিল যে এতদিন দাদা আপনি ছিলেন কোথায়? তার বক্তব্য হচ্ছে আমি আশেপাশেই ছিলাম, অর্থাৎ কলকাতা শহরের আশেপাশে থাকা সত্ত্বেও এই অতিদক্ষ পুলিশ যারা হামিম মণ্ডলকে ধরতে পারে, যারা নেপাল সীমান্ত থেকে গিয়ে জাহাঙ্গীর খান মানে স্বঘোষিত পুষ্পাকে ধরে নিয়ে আসতে পারে, তারা এই সুমিত রায়ের খোঁজ পায় না। আমি সায়ন্তন বসুর কাছে যাওয়ার আগে কি বলেছিলেন সেদিন সুমিত রায়, আশেপাশেই ছিলাম আমি, অথচ পুলিশ খুঁজে পায় না। দেখুন কি বলেছিলেন। তো বিচারাধীন, কোর্টে বিচারাধীন, তো আমি সবকিছু মন্তব্য করতে পারবো না। আপনার খোঁজে তদন্তকারীরা বিভিন্ন জায়গায় গেছে, পাচ্ছিল না, আপনি ছিলেন কোথায়? কলকাতার মধ্যে এদিকে আশেপাশে ছিলাম। বসেই ছিলেন। একটা রিসর্ট মালিক অভিযোগ করেছে আপনি তার অভিযোগ তদন্ত হলে সে জানা যাবে, তদন্তে আসুন। কি মনে হয় শান্তনদা, কি কারণে পুলিশ আশেপাশে থাকা এই সুমিত রায়কে খুঁজে পেল না? আপনি কি করে বিশ্বাস করছেন যে এই ব্যক্তি আশেপাশেই ছিল? তো যা খুশি বলতে পারে, আচ্ছা বেশ, হয়তো নেপালে লুকিয়েছিল। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আপনার সঙ্গে আমি একটা বিষয় আমারও সন্দেহ হচ্ছে যে পুলিশ কেন ধরতে পারলো না? নেপালে থাকুক আর যেখানেই থাকুক, এ তো ফিরে এসছে। এর জন্য সোর্সের মধ্যেও ভূত থাকতে পারে পুলিশের মধ্যে, কারণ এই যে তৃণমূল এতদিন ক্ষমতায় ছিল আর ইনি খুব প্রভাবশালী, খুব ক্ষমতাশালী ছিলেন, এত ক্ষমতাশালী ছিলেন যে পুলিশ প্রশাসনকে কন্ট্রোল করতেন। এখনও এনাদের প্রসাদ পেয়েছেন অনেকের থেকে, বা এনাদের মাধ্যমে প্রসাদ রোজগার করেছেন অনেকে। এরকম অনেক অফিসার যারা এখন হয়তো লাইমলাইটে নেই, কিন্তু বিভিন্নভাবে এদেরকে সাহায্য করতে পারে। আর এটা অসম্ভব কিছু নয়। এটার পুলিশের উচিত, বা মুখ্যমন্ত্রী হয়তো, বা মুখ্যমন্ত্রীর দপ্তরে তিনি নিশ্চয়ই তদন্ত করছেন। কারণ তদন্ত করে দেখতে হবে যে ব্যক্তিকে কি করে, কাদের প্রশ্রয়ে ব্যক্তি এতদিন ধরে গা ঢাকা দিয়ে থাকতে পারলো। ও বলেছে যে আমি আশেপাশে ছিলাম বলেই আশেপাশে ছিল, এটা ভাবার কোনো কারণ নেই। নেপাল ভুটানেও লুকিয়ে থাকতে পারে, কিন্তু যখন কোর্টের থেকে একটা মোটামুটিভাবে একটা অ্যারেস্টের উপরে স্টে অর্ডার পেয়েছে, চলে এসছে। কিন্তু আমিও এটা মানতে রাজি নই যে পুলিশ সবাইকে চাইলে গ্রেপ্তার করতে পারে, একে কেন করলো না? এক্স্যাক্টলি, আমার এটাই প্রশ্ন যে চাইনি নাকি পুলিশ পারলো না, মানে পুলিশ কি সঙ্গে কোনোভাবে যুক্ত থাকে? আচ্ছা আচ্ছা বেশ বেশ বেশ, এটা একেবারে শান্তন রায় বলছেন পুলিশের একটা অংশ সুমিত রায়ের সঙ্গে যুক্ত থাকতে পারে। হ্যাঁ। না না, আমি বলছি এটা রহস্য, বিশ্বাস করুন যে একেবারে নেটওয়ার্কে, মানে পুলিশের লোকেশনে দেখা যাচ্ছে, টাওয়ার লোকেশনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন, অথচ তারপরে ব্যানিশ হয়ে যাচ্ছে। জ্যাকের মাধ্যমে রাজীব কুমারের অনেক শিষ্য এখনো কলকাতা পুলিশে আছে, তারা এখানে যোগাযোগ রেখে ওকে দ্রুত রক্ষা দ্রুত করতে ওয়ান হবে। লাইনার আশেপাশে কিন্তু এখনো অনেকে ঘুরে বেড়াচ্ছে যাদের দেখা যাচ্ছে প্রতিনিয়ত। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলছেন 90টা বেআইনি সম্পত্তি, তারপরে তিনি বলছেন আমার তো কলকাতার বুকেই 90টা সম্পত্তি, ফলে তারাও আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আর একজনের নাম বলেছিলেন প্রাক্তন মেয়র, তিনি নাকি ওইসব ভাঙে চড়ার জন্য দায়ী রয়েছেন, তিনিও আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন। এরকম আশেপাশে ঘুরে বেড়ানোর সংখ্যাটা অনেক বেশি। সবথেকে বড় কথা হচ্ছে এরাই আশেপাশে ঘুরে বেড়াচ্ছে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তৃণমূল কংগ্রেস ঠিক আছে, প্রকাশিত করে গেছে তো, কিন্তু আমি বলছি যাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ চোখের সামনে ঘুরে বেড়াতে থাকতেও তৃণমূল কংগ্রেস কিন্তু দীর্ঘদিন যাতে দেখতে পায়নি, যেমন এই দেবরাজ চক্রবর্তী কিভাবে, আমি আঙুল ফুলে কলা গাছের কথা কিছুক্ষণ আগে বলছিলাম, সেইখানে যে তথ্য সামনে উঠে আসছে যে 5 বছরে 100 কোটির 30টি সম্পত্তি করে ফেলেছিলেন, পুরোটা তিনি করেছিলেন তোলাবাজির টাকায়। এমনকি দেবরাজ চক্রবর্তীকে নিয়ে চিঠি সে ইডিকে এই কথা বাগুইহাটি থানার পুলিশ জানাচ্ছে। শুধু তাই নয় শীর্ষেন্দুদা, আরও মারাত্মক অভিযোগ, সেটা হচ্ছে তার সম্পত্তি নিয়ে তথ্য, তার যে ইলেকশনে যে এফিডেভিট হলফনামা, সেখানে পর্যন্ত ভুল তথ্য দিচ্ছে। আমি বলছি এইরকম একটা ক্ষেত্রে আইনের ঠিক কী ধরনের শাস্তি সংস্থান রয়েছে? দেখুন, স্ত্রী হচ্ছে এমএলএ, মুখে বলে হরি বল, আর স্বামী কাউন্সিলর, মুখে বলছে টাকা তোল। এই তো অবস্থা দম্পতির। আজকে তোলাবাজিটা কি জায়গায় তিনি দাঁড় করিয়েছিলেন দেবরাজ চক্রবর্তী, সেটা দেখলে বোঝা যাবে যে এই কদিনে 100 কোটির ওপর। আজকে বিএনএসের 335 এবং 336-এর 1 এবং 336-এর 3 জাল নথি জাল করে, তোলাবাজি করে, লোককে ভয় দেখিয়ে নিজের প্রত্যেকটা জিনিস কুক্ষিগত করেছে। সেই টাকাগুলোকে সে সাদা করছে, কালো টাকাগুলোকে। পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, 7 বছরের জেল। প্রত্যেকটা জায়গায় আইন আছে, সেই আইনগুলো প্রয়োগ করেননি।
দিনের পর দিন শুধু তোলাবাজি করে গেছেন। লোকে ছোটবেলা থেকে আতশবাজি শুনেছে, আমরা তোলাবাজি শুনছি। আর তোলাবাজিটা এই নিচ থেকে পরপর বগড়াটা ওপর অব্দি চলে গেছে। সেই জন্যই বারবার বলি যে তোলাবাজিটা কোনো টালির তলায়, কোনো খাটের তলায় কিংবা 14 তলায়, প্রত্যেকটা জায়গায় প্রতিটা সময় দেখা গেছে। তাই বলছি এটা কি একটা কারণ বলে মনে হয় শীর্ষেন্দুদা? সেই জন্য মাথা অবধি কখনো পৌঁছানো যায় না, সেটা রাজ্যের তদন্তকারী সংস্থা তদন্ত করুক বা কেন্দ্রের তদন্তকারী সংস্থা। এদের জন্যই তো মাথা অব্দি যাচ্ছে না প্রভাবশালী। আজকে এই যে 90টা নির্মাণ কার্য বেআইনি নির্মাণ, কিংবা মেয়রের সই আছে, তারপরে আজকে নির্মল ঘোষ গেলেই আরজি করের পাল্টে যায়। এই জন্যই হচ্ছে না আজকে ধৃত রীত মিত যে দলগুলো তৈরি হচ্ছে, সে বিরোধী দল যখন শাসক দলের সঙ্গে কোনো একটা জায়গাতে আংশিক পথ এক পথে চলে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নয়। বিরোধী দল যেমন গণতন্ত্রে গুরুত্বপূর্ণ, জনগণের জন্য গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু যে জায়গাতে শাসক দলের সঙ্গে কোনো একটা শর্তে এক হয়ে গেলে সেটা জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ নয়। সেই জায়গাতে দেখা যাচ্ছে যে প্রভাবশালীর হাত থাকলে যেমন কেষ্টকে ধরা যেত না, তেমনি প্রভাবশালীর হাত আছে বলে এদেরকে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, সদিচ্ছা আছে, অবশ্যই মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আছে, আমরা মানব। সেই সদিচ্ছা থেকে যে 3 মাসের মধ্যে হয়তো নিতে পারছেন না, 6 মাসের মধ্যে নেবেন, সেটাই কিন্তু মানুষ দেখতে চাইছে। এই দেবরাজ চক্রবর্তী কার্যত পুরসভাকে ব্যবহার করেছিল নিজের তোলাবাজি রাজকে চালিয়ে যাওয়ার জন্য। দিনের বেলায়, কোনো রাতের অন্ধকারে লুকিয়ে চুরিয়ে নয়, দিনের বেলায় এই তোলাবাজি করে গিয়েছে তৎকালীন শাসক দল, তৎকালীন সরকার কিছুই জানতো না। তৎকালীন সরকার জানতো কি জানতো না সেটা অতীত। বর্তমান এখন আর একটি সরকার আছে না, কেন আমি শেষ করবো তো। বর্তমান সরকার আছে, সেই বর্তমান সরকার সেই অতীতকে টেনে হিচড়ে নিয়ে আসবে ইতিহাসের মতন করে, যেমন ইতিহাস ইতিহাস ইতিহাস। তৎকালীন সরকার আমি কি বলছি, সেটা তো অতীত হয়েছে, সেটা নিয়ে তো দীর্ঘদিন চর্চা হয়েছে। কার্পেটে নিচে রেখে দিতে হবে। বাবা, আলোচনা তো হয়েছে, এমন তো না কার্পেটের তলায় রয়েছে। তোমরা তো সারাক্ষণ আছো আলোচনা করার জন্য, আমরা আলোচনা করেছি। এখন কবে আমরা সাজা দেখবো? প্রকাশ্যিক বড়াই কার্পেটের তলায় ছিল, বুঝতে পারছি না। আমি বলছি বুঝতে পারছি না, সত্যি আমি বুঝতে বারবার পারছি না। বলে যে অন্যায়ের প্রতিবাদ যে কোনো সময় হওয়া উচিত, সেই অন্যায়ের প্রসঙ্গ তুলেও তো অতীতের ঘটনা বলে সেটাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা। আমি বলছি অতীত তো অতীতে কার্পেটের তলায় থাকবে না। প্রকাশ্যিক বড়াই, প্রকাশ্যিক বড়াইকে সুকান্ত মজুমদার ওপেন মঞ্চ থেকে বললেন ও তো গরু চোর, এবং টাকা কোথা থেকে কোথায় পৌঁছে যায়। আমি বলছি সেগুলোও টেনে টেনে নিয়ে আসতে হবে। 2018 সালের পঞ্চায়েতের খুন টেনে টেনে নিয়ে আসতে হবে। টেট বিশ্বজিৎ টেনে টেনে আনতে হবে। আমি বলছি আমি একেবারে প্রদীপ্ত মুখোপাধ্যায় প্রকাশে ফোকাস করছেন, আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেখানে প্রকাশের আলো ফেলা উচিত সেটা যেহেতু তৃণমূলের সঙ্গে যোগ রয়েছে, ফলে সেটাকে কার্পেটের তলায় ফেলে দিতে হচ্ছে। মানে আত্মসমীক্ষা, সেলফ ইন্ট্রোস্পেকশনে কিন্তু কোনোভাবেই অন্তত এই মুহূর্তে যেতে রাজি হচ্ছে না শান্তন বসু। হ্যাঁ, আমি স্পেসিফিক্যালি নাম নিয়ে বলছি। দেবরাজ চক্রবর্তী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, এবং এই যে 100 কোটি টাকা, এটা তো খুব কম। এ অন্তত 500 থেকে 1000 কোটি টাকা লুট করেছে, একটা পাহাড় নাকি কিনে নিয়েছে, শোনা কথা। এরকম একটা যে ব্যক্তিটার আর্থিক অবস্থা আমরা জানি কিরকম ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ, অত্যন্ত ঘনিষ্ঠ একজন যুব নেতা, তাকে যুব আইকন আরো কতভাবে। শুধু দেবরাজে থেমে থাকলে হবে না, এর সঙ্গে সব্যসাচী দত্ত, যিনি বিধাননগর পুরসভার চেয়ারম্যান ছিলেন, মেয়র ছিলেন, বিধায়ক ছিলেন, তার তল্লাশি যখন তার হচ্ছে একাধিক অ্যাকাউন্টের, একাধিক রাজ্যে 150টা এরকম অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে, যেখানে 14 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। 14 কোটি। টুলু মণ্ডলকে যদি ধরেন, সেই সংখ্যাটা আরো কয়েকশো গুণ বেড়ে যায়। তার সঙ্গে সোনা দানা, রূপো ইত্যাদি রয়েছে। আর আমাদের পশ্চিমবঙ্গের অনুব্রত মণ্ডলের দেহরক্ষীটা কি হবে? পশ্চিমবঙ্গের মানুষের আজ অবধি জানতে পারলাম না। 8 লক্ষ কোটি টাকা দেনা আছে, মানে অ্যাভারেজে প্রত্যেকের ঘাড়ে 1 লক্ষ টাকা দেনা আছে। সেই হিসেবে ধরলে আপনি তৃণমূলের তোলাবাজদের টাকা উদ্ধার যদি আমরা এই সরকার করতে পারে, সবার দেনা মিটে যাবে। এবং সব থেকে বেশি উদ্ধার হবে কালীঘাট থেকে আর শান্তিনিকেতন থেকে। এই দুটো জায়গা, শান্তিনিকেতন মানে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন না, আমি আমাদের কলকাতার শান্তিনিকেতনের কথা বলছি। এই দুটো জায়গা থেকে যদি তোলাবাজের টাকা উদ্ধার করা যায়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষের 1 পয়সা দেনা থাকবে না।
এটা বাস্তব ঘটনার কথা, আর এটা মাননীয় মুখ্যমন্ত্রী বোঝেন, তার জন্য সর্বশক্তি প্রয়োগ করেছেন এই তোলাবাজদের থেকে লুঠের টাকা পুনরুদ্ধার করার জন্য ঠিক। পশ্চিমবঙ্গের মানুষের হ্যাঁ, কল্যাণের স্বার্থে। আমি বলছি নিঃসন্দেহে তোলাবাজির বিরুদ্ধে প্রবল সোচ্চার হচ্ছেন এখানে বসে বিজেপির মুখপাত্র শান্তনু বসু। রাজ্যের বর্তমান মন্ত্রী তিনি একজন তোলাবাজের সঙ্গে বৈঠক করছেন, তৃণমূলের আমলে তোলাবাজি তিনি করতেন বলে অভিযোগ, এবং তা নিয়ে বিক্ষোভে ফেটে পড়ছেন বিজেপিরই একজন নেতা। এটা হচ্ছে উলুবেড়িয়ার গতকালকের ছবি। শান্তনদা, একটা সমস্যা হয় আমার ক্ষেত্রেই বলছি, আমি কয়েকদিন আগে ক্যালকাটা মেডিকেল কলেজে কয়েকজন কর্মচারীর সঙ্গে বসেছিলাম। তারপরে আমাকে একজন ফেসবুকের ছবি তুলে পাঠালেন অন্য জেলা থেকে, যে দাদা এদের মধ্যে যারা বসে আছে এদের মধ্যে দুজন ব্যক্তি সম্পর্কে খুব খারাপ কথা প্রচার আসছে, যে এরা তোলাবাজ, এরা তৃণমূল করত। সত্যি কথা বলতে গেলে আমরা সবসময় বুঝতে পারি না যে কে বসে আছে, কার সঙ্গে তাদের ব্যাকগ্রাউন্ড কী। হয়তো 20 জন বসে আছে, তার মধ্যে 2 জনকে চিনি বা 10 জনকে চিনি, বাকি 15-16 জনকে চিনিই না। হ্যাঁ, কিন্তু বারে বারে বিজেপির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সামনে আসছে এবং তা নিয়ে রাজ্য সভাপতিকে টাইম এন্ড এগেইন বার্তা দিতে হয়েছে। এটাও তো সঠিক। আমরা তো হ্যাঁ। বলছি একটা দুটো ক্ষেত্রে তিনটে দ্রুত ক্ষেত্রে প্রদীপ্ত ঘটনা ঘটছে, মুখোপাধ্যায়, হ্যাঁ। পার্টি তেমনভাবেই- ব্যবস্থা নিচ্ছে। পার্টি এমনভাবেই ব্যবস্থা নিচ্ছে যে অভয়া ট্রাস্টে নির্মল ঘোষের খুব ঘনিষ্ঠ একটি স্কুলের মালিক, সে বড় চাঁদা দিয়ে সে অভয়ার যে স্মরণ সভা সেখানে পৌঁছে আছে অভয়া এবং ট্রাস্ট সেই পার্টির কিছু না, না ভাই, পার্টির কিছু না, আমি বলছি পার্টির কিছু বিধায়ক, না। আমি বলছি তোমাদের অভয়া বিধায়ক, ট্রাস্ট ওই পরিবারের, তোমাদের আমাদের বিধায়ক, পার্টির কিছু না। তোমাদের বিধায়ক, এবং তার হাজবেন্ড আবার নাকি মন্দিরে গিয়ে বলছে মন্দিরের সমস্ত টাকা তার বাড়িতে পৌঁছে দিতে হবে, এটা এবং মিথ্যে কথা। তোমাদেরই এটা- প্রাক্তন এটা মিথ্যে কথা। তোমাদেরই প্রাক্তন বিধায়ক প্রার্থী তিনি এই কথা ফেসবুকে এটা- তুলে ধরছে। কে বলেছে? এবার তাকে গিয়ে বলো সত্য। তোমাদের প্রাক্তন বিধায়ক। নিঃসন্দেহে এইরকম একটা রাজনৈতিক চাপানুত্তরের মধ্যে দিয়ে গোটা পরিস্থিতি রয়েছে, কিন্তু একটা উদ্বেগের জায়গা যেটা আমি এই আলোচনা শেষে সন্ধ্যে 7টায় আপনাদের সামনে নিয়ে আসবো, সেটা হচ্ছে স্কুলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতার থেকে মুক্তি হবে কিভাবে। এসএসসির চেয়ারম্যান কি জানাচ্ছেন ঠিক সন্ধ্যে 7টায় আপনাদের জন্য নিয়ে আসছি। চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।